নানা কখনো দাদা হয় না, নানি কখনো দাদি হয় না, মামা কখনো চাচা হয় না, খালা কখনো ফুফু হয় না। নানা আর নানির, মামা এবং খালাদের ভালোবাসা থাকে মন থেকে। দাদা আর দাদি, চাচা এবং ফুফুর ভালোবাসা থাকে বাবার অবস্থান থেকে। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি কথা। প্রতিটা ঘরে এরকমের অহরহ এরকমের ভালোবাসা বিনিময় আদান প্রদান কম বেশি চলেই আসছে। আর এটা কিন্তু আমাদের ফ্যামিলিতে না, এটা কিন্তু 100-র ভেতর 90% মানুষের ঘরেই এরকমের কিন্তু হয়ে আসছে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি কিন্তু বেশি আসলে ভালো নেই, 2-3 দিন যাবত সেটা তোমরা দেখতে পেয়েছো ভিডিওর মাধ্যমে। যেহেতু আমি 2-3 দিন যাবত কোনো ভিডিও আপলোড করতে পারিনি, যেহেতু শারীরিকভাবে অসুস্থ। তো আসলে অসুস্থতা কিন্তু বলে কয়ে আসে না, আসলে হুট করেই শরীরটা এমন খারাপ হয়ে গেছিলো, তার জন্য ভিডিও তো দূরের কথা, ভিডিও আপলোডও করতে পারিনি, ভিডিও করতেও পারিনি। যাক সে কথা, আজকে যে টপিকে আমি কথা বলবো সেটা তো টাইটেল দেখি তোমরা বুঝতে পারছো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসলে নিজের আপন ফুপুর ছেলের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা এভাবে যে শেষ হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আসলে আমার কপালে ছিল, আমার ভাগ্যে ছিল এটাই লেখা, আর এটাই হয়েছে। আসলে নিজের আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক জড়িয়ে এভাবে যে আমার জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি আমার বাবার একমাত্র বড় মেয়ে। আমি যখন বড় হতে থাকি তখন থেকেই আমার ফুফু চাইতো তার পুত্রবধূ করে ঘরে নিতে। তারা শুধু সঠিক বয়সের অবধি অপেক্ষা করেছিল। আগেই তারা আমার বিয়ের কথা তারা পারিবারিকভাবে আলোচনা করছিল, সেটা আমি তখন বুঝতে পারিনি, শুধু বয়সের অনুমানটা যে কম ছিল তার জন্য। যখন আমার বয়স সবেমাত্র 18-তে পড়লো, সালটা ছিল 2016, তখন থেকে কিন্তু আমি লেখাপড়ায় একদম মনোযোগী ছিলাম। তখন আমি কিন্তু এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তো এসএসসিতে আমি ভালো মোটামুটি রেজাল্টও করি। আসলে আমি ইন্টারে ভর্তি হই তখন আমার ফুফু তার বোনদের নিয়ে আমার বাবাকে জোরাজুরি করছিল। আমার বাবা রাজি ছিল না, বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল। যেমন ধরেন, আমার দাদি মারা গেছে, উনি অনেক করে চাইতো যেন তার ছেলের মেয়েকে যেন আমার ছেলের সাথে বিয়ে দেয়। এরকমের একটা আবদার নাকি আমার দাদি করে গেছিল, যেটা আমার বাবাই কখনো জানতে পারেনি। এটা নাকি আমার দাদি তার মেয়েকে বলে গিয়েছিল, কিন্তু এখন তো আমার দাদি নেই, তাই আসলে সামনাসামনি এই কথাগুলো বলার আর কেউ ছিল না। কিন্তু আমার বাবা সব সময় বলে আসছে আমার মেয়েকে আমি অনেক দূর পর্যন্ত পড়াবো যদি আমার মেয়ে চায়, আর আমার মেয়ের অনেক বড় একটা স্বপ্ন আমি পূরণ করব, যেহেতু আমি মোটামুটি ভালো একজন স্টুডেন্ট ছিলাম তার জন্য। তাই উনি এই মুহূর্তে আমাকে বিয়ে দিতে চাইতো না। আর যেহেতু আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে, সেটা তো আমার বাবা কখনোই চাইতো না। আর যেহেতু আমি আমার বাবার একমাত্র বড় মেয়ে, সে চাইতো আমি যেন মোটামুটি একটু ভালো জায়গায় যেতে পারি, আর ভালোভাবে লেখাপড়া করে যেন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তারপর যেন বিয়ের উপযুক্ত হয়ে নিজেই যেন আমার বাবাকে বলি, বা আমার বাবা যখন আমার লেখাপড়া শেষ হবে তখন যেহেতু বিয়ের বয়সও হয়ে যাচ্ছে, তখন আমার বাবা চিন্তা ভাবনা করে বিয়ে দেবে। কিন্তু হুট করেই যেভাবে বিয়ে হয়ে যাবে সেটা আমার বাবা কখনোই চাইতো না ওনার তো। আর আমার বাবা বলছিল যে তোমার ছেলের তো অনেক বয়স হয়ে গেছে, যেহেতু আমার ফুফু আসলে গ্রামের মানুষ, আর একটা সংসারে যদি 5টা ভাই বোন থাকে, তো মেয়েরা যদি ছোটও থাকে কিন্তু ভাইরা যদি বড় থাকে, সে পর্যায়ে কিন্তু মেয়েদেরই আগে বিয়ে হয়ে যায়, আর মেয়েদের ঘরেই কিন্তু আগে তাদের নাতি নাতনি চলে আসে। মানে আমার দাদা দাদির কথা বলতেছি। সেই সুবাদে কিন্তু আমার যার সাথে আমার ফুফাতো ভাইয়ের সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছে, আমার ফুফাতো ভাই কিন্তু বয়সে আমার অনেক বড়। আর আমার বাবা বিয়ে করেছিল আমার যত ফুপুরা ছিল, 3 ফুপু ছিল, তাদের সবাইকে বিয়ে দিয়ে তারপর কিন্তু আমার বাবা বিয়ে করেছিল। আর আমি তাদের প্রথম মেয়ে, আর সেজন্য তাদের তুলনায় আমার ফুপুর ছেলে মেয়েদের তুলনায় আমার বয়স অনেক কম। কিন্তু সেই সুবাদে আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে ওনার ছেলের বয়স হয়ে যাচ্ছে অনেক বেশি, লেখাপড়াও তেমন একটা করেনি। তার জন্যই তারা চাইছে যে আমি যেন তাড়াতাড়ি বিয়ের ইতে যেন রাজি হয়ে যায়। আমার ফুপু সেটাই চাইছিল, কিন্তু আমার বাবা একদমই রাজি ছিল না। আর আমার ফুপু কিন্তু নিজের মুখেই স্বীকার গিয়েছিল যে হ্যাঁ, আমার ছেলেটা কিন্তু সংসার টানতে টানতে আসলে লেখাপড়া বেশি দূর করতে পারেনি, তার আসলে বয়সটাও বেশি হয়ে যাচ্ছে, তাই বিয়েটা এবছর করিয়ে ফেলবো। আর এটাও বললো ও তো আমার ঘরের বউ হবে না, শুধুমাত্র আমার মেয়ে হয়েই থাকবে, আমার ভাইয়ের মেয়ে। আর ও তো যদিও লেখাপড়ায় আসলে ভালো, তো লেখাপড়া যদি যত দূর ও করতে চায় তত দূর অবধি লেখাপড়াও করতে চায়, তাও সেটাও আমরা করাবো। আর সর্বোচ্চ সাপোর্ট সে আমার কাছ
থেকে পাবে। এক সময় সবার চাপাচাপি তে কিন্তু আমার বাবা রাজি হয়ে যায়, কিন্তু আমি রাজি ছিলাম না। আমার বাবা আমাকে না জানিয়ে তাদেরকে কথা দিয়ে দেয়। তখন আসলে আমি সেখানে ছিলাম না, আর কথা তো দিয়েই দিল, এখন আর কি করা। কিন্তু আমি তো বাবাকে একদম চেপে ধরেছি যে না বাবা, তুমি আমাকে না জেনেই তাদেরকে কথা দেওয়া উচিত হয়নি, তুমি একবার আমাকে একটু জিজ্ঞেস করতে পারতে যে আমি রাজি ছিলাম কি না। আমার বাবাকে কিন্তু না জানিয়ে তাদেরকে কথাও দেয়, আর উনি বিয়ে এখনই দেবেন। আসলে সবার জোরাজুরিতে উনি তো আমার কথা আর কোনো এখন আর দামই দিচ্ছে না। ওনার এই বিশ্বাসটা ছিল যে ওনার বাধ্য মেয়ের মতো আসলে ওনার কথা আমি ফেলতে পারবো না। কিন্তু যাই হোক, তারপর যখন আমাকে জানানো হয়, আমি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিই। যখনই সুযোগ পাই আব্বুর পায়ে পড়ে কান্নাকাটি করি যেন এখনই আমার বিয়েটা তারা না দেয়। আমি একটু ইন্টার পাসটা করি তখন যেন আমার বিয়ে দেয়। কিন্তু আমার বাবা এক কথার মানুষ, যখন উনি রাজি ছিল না তখন কিন্তু ওনাকে কেউ রাজি করাতে পারেনি। কিন্তু এখন যেহেতু সে রাজি হয়ে গেছে, এখন আর উনি কারো কথাই শুনবে না। উনি আমাকে বলে আমি কথা দিয়েছি, এখন আমি আর না করতে পারবো না। সবাই শুধু বলছিল ভালো হবে ভালো হবে, এখানে তুমি তোমার আপন ফুপুর ঘরেই থাকবে তো তোমার অনেক ভালো হবে। আর কিন্তু আমি তখন বিয়ের বুঝি না, কারণ আমি বিয়ের আগেই প্রেম বিষয়ে এসব ব্যাপার থেকে অনেক দূরে থাকতাম। তার উপর আমি কিন্তু আসলে এ সমস্ত ধারণাই ছিল না। আমার একটাই জ্ঞান ছিল আমি লেখাপড়া সামনের দিকে এগিয়ে যাব। আমি অনেকের সাহায্য নিতে চেয়েছি, সবাই হাত জোর করে পায়েও পড়ার অনুরোধ করেছি যেন আমাকে বিয়েটা না দেয়। সবাই শুধু বলে আমরা তোমার ভালোটা বুঝতে পারছি বিধাই তোমাকে তোমার ফুপুর ঘরেই পাঠাচ্ছি। আর আমার ভালোটা যে সবাই বুঝতে পারছে, কিন্তু আমি আসলেই বুঝতে পারছি না। আর বুঝবই বা কীভাবে, আমি তো বিয়েটা আসলে করতেই চাচ্ছি না। তার জন্য আমার ভালো কি আর মন্দ কি সেটা আসলে আমার উপরই সবাই ছেড়ে দেয় নাই, তারাই কিন্তু আমার ভালোটা বুঝে নিয়েছে। তো তারা এটাও বলছে যে আমাদের কথা একদিন মনে করবি, আমরা তোর ভালো চেয়েছি না খারাপ চেয়েছি একদিন তুমি ঠিকই বুঝবা। তাই তারা দিচ্ছে। অবশেষে আমাদের বিয়ে হয়। বিয়ের একদিন পরই ছেলে চলে যায়। সে বিয়ের জন্য ছুটি নিয়ে আসেনি তার জন্য, আর যেহেতু তাদের বাড়িতে অনেক কাজকর্ম তার জন্য সে আর বেশি দিন থাকেনি। এর ঠিক 2 দিন পর সে একটা কল আসে আমার ফোনে। ওপাশ থেকে একটি কান্না জড়িত কণ্ঠে একটি মেয়ে আমাকে বলতেছে যে না জেনে বিয়ে করে নিলে আমার সাথে ওর 7 বছরের সম্পর্ক। তারপর ওনাকে আমি শান্ত করি আর ওনার কাছ থেকে সবটা শুনি। উনি আমাকে কথায় কথায় এভাবে বলল এই 7 বছরে 7,000 বার আসলে ওনার সাথে কি আর বলবো, ফিজিক্যাল যে রিলেশন হয় সেটাও হয়েছে। একাধিকবার তারা গর্ভধারণও করেছে। আবার ওই ছেলে তাকে অনেক বুঝিয়ে আসলে সন্তান নষ্ট করিয়েছে। উনি ওনার মান সম্মান নষ্ট করার জন্য এভাবে 3-4টা আসলে বাচ্চা নষ্ট করেছে। শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কি হলো বিষয়টা আসলে আগে যদি জানা যেত তাহলে তো আর এরকমের হতো না। বিয়েটা আসলে আমাকে এক প্রকার জোরাজুরি করে দিয়েছে। তারপরে সব শুনতে হচ্ছে। এরপর যখনই ওই ছেলের সাথে আমার কথা বলি, একটা মেয়ে এমন এমন কথা বলল, তখন উনি উল্টো আমার উপর খেপে গেল। আমি যখন আসলে আমার স্বামীকে এ সমস্ত কথা, এখন আর তো আর ফুফাতো ভাই নেই, এখন তো আর সে আমার স্বামী, তো তার সাথে আমি সব কিছুই আসলে শেয়ার করলাম। উল্টো সে আমার সাথে খেপে গেল এবং সবাইকে এসে বলল আমি তার উপর অন্য একটা মেয়ের অভিযোগ তার সাথে আমি করছি, অন্যের একটা মেয়ের তুলনা তার সাথে দিয়ে আমি তার আসলে মান সম্মানে আঘাত এনেছি। যেহেতু আমি বিয়েতে রাজি ছিলাম না, তাই নাকি আমি তাদের উপর মিথ্যা অভিযোগ দোষারোপ করছি। এ সমস্ত তারা বলে যেতেছে। আমি তো আমার বাবাকে এক প্রকার সবকিছু জানিয়ে দিয়েছি যে বাবা এরকম হয়েছে, এরকমের একটা মেয়ে কল দিয়ে। আমি কিন্তু সব ঘটনা মেয়েটা যেভাবে আমাকে বলেছে সেটা কিন্তু আমি সেভাবে আমার বাবার কাছে তিল পরিমাণও বলিনি। কিন্তু আমার স্বামী সে কিন্তু আসলে রেগে মেগে তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে এসেছে। জাস্ট কি আর বলবো, রাগারাগি এমনভাবে করছে যেহেতু তার কোনো দোষই নেই, সব দোষ আমার। সে কিছুই করেনি, যত দোষ আমার আমিই করেছি। জাস্ট আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে যে এভাবে তার উত্তরগুলো দেবে আমাদের বাড়িতে এসে সেটা আমরা কখনোই ভাবিনি। তারপর ওনার কথায় সবাই আমাকে শাসাতে লাগলে কেন অন্যের কথায় আমি কান দিছি। তারপর ব্যাপারটা এখানেই শেষ। ওই মেয়ে সারাক্ষণ কল দিত, আমি রিসিভ করিনি। তারপর ওই মেয়ে আমার ফেসবুক আইডি বলেন, সে যেটা বলেন কল দিয়ে অন্য নাম্বার দিয়ে শুধু আমাকে আসলে বলতো যে আপু তুমি ঠিক কাজ করনি, তুমি আমার সাথে এরকমের করলে কেন। আমি তো কিছুই জানতাম না, যেহেতু আমার ফুফাতো ভাই আর আমি তো রাজি ছিলাম না, তারাই তো জোর করে আমাকে আসলে
বিয়েটা দিয়ে দিয়েছে, কিন্তু এখন তারা কোনো বিষয়ে নাক গলায়নি, শুধু আমারই দোষ, তুমি আসলে বিয়েতে রাজি ছিলে না, তাই এরকম বলতেছে যে তুমি আসলে বিয়েতে রাজি ছিলে না, তাই উল্টোপাল্টা কথা মানুষ এখন বলবি, তোমার ভালো কারো সহ্য হয় না। আসলে এই প্রসঙ্গে সবাই আমাকে বলতেছে। তো আমি মেয়েটাকে বললাম, যদি আপনার কাছে কোনো শক্তপোক্ত প্রমাণ থাকে তাহলে আপনি আমার কাছে পাঠান বা আমাকে সেই প্রমাণগুলো দিন, তাহলে যদি আমি বিশ্বাস করাতে পারি। যেহেতু এখনকার যুগে মোবাইলের আসলে আনাগোনা অনেক বেশি, তাই সে আমাকে তার ঘনিষ্ঠ যে সম্পর্কগুলা, যে ঘনিষ্ঠ যে তাদের ছবিগুলো, সেগুলো আসলে স্ক্রিনশট করে আমাকে পাঠানো হয়েছে, আর আমি সেগুলো আমার বাবা মা এবং আত্মীয় স্বজনকে দেখালাম। তো আমার বাবা মা তো বাকরুদ্ধ হয়ে গেল, আর সবাই তো বিশ্বাসই করতে পারলো না যে আসলে এই ছেলের মধ্যে এরকমের একটা কাণ্ড ঘটবে, সেটা আসলে কেউ মানতে পারেনি। কিন্তু এখন আর কি, যত দোষ তো মেয়েরই হয়। এই যে বদনামগুলো, সেগুলো আমি কি করব, কিভাবেই বা ঢাকবো, আর কিভাবেই বা মানুষকে মুখ দেখাবো। আমার বাবা মাকে আমি একটা কথাই বললাম যে তোমরা কোনো আসলে বোনের ছেলের সাথেই আমাকে বিয়ে দিলে, আর সেটা একটু তারা যাচাই বাছাই করলে না যে ছেলেটা কি করছে না করছে, শুধু জানো যে বোনের ছেলে, আর বোন আবদার করেছে বিধায় আমাকে তোমরা তোমার বোনের ছেলের সাথেই বিয়ে দিলে। আসলে আমার জীবনটা তো তোমরাই নষ্ট করেছো, কি আর করা। আসলে সবাই তো এখন আর কোনো উত্তর নেই, আর আপনারাই বলেন এখন আমার জীবনটা কি হবে, যেহেতু আমাকে উঠিয়ে নেন। তো আমার বাবা একটা কথাই বলেছিল যে আমার যে বোন, সে মনে কর অন্য, এখন বলতেছে যে অন্য বাড়ির ছেলে বা অন্য বাড়ির এরকমই বলতেছে যে তোর কি হবে, যেহেতু আমরা এখনো তোকে উঠিয়ে দেইনি, তুই এখনো আমার বাড়িতে আসিস, আমরা যা করার করব। আর যে আমার যে একটা চরিত্রে দাগ লাগলো বা আমার যে একটা কলঙ্কি নিয়ে আমি হলাম, সেটার দায় কে নেবে বলেন? কেউ তো আর নেবে না। তো আসলে মেয়েদের জীবনে মনে করে এরকমের হয়, আসলে কেউ তাদের কষ্ট বুঝতে চায় না, কিন্তু পরিশেষে সেই যে বদনামের ভাগীটা কিন্তু আমি হলাম। সেই ছেলেটা তো আর হলো না, যেহেতু ফুপুর ছেলে, কিন্তু তারা কিন্তু এখন আর আমাদের বাড়িতে আসেও না, কোনো যোগাযোগও করে না, যেহেতু তাদের সেই প্রমাণগুলো দেখানোর পর আসলে তারা এখন তাদের মতোই আছে। কিন্তু এই যে আমার বাবা বা তাদের ভাই হয়, আমার যে ফুপু, যে আমার বাবা তো তাদের ভাই হয় আমার ফুপুর, কিন্তু তারাও এখন আর যোগাযোগ করে না, তাদের তো আর সেই মুখই নেই, যেহেতু এই প্রমাণগুলো তাদের দেখানো হয়েছে। কি আর করা, তারা বলছে যে ওটা তোমার মেয়ের ভাগ্যে ছিল, এইটা বলেই আসলে খালাস, তারা আর কিছুই বলে না। আর এই প্রসঙ্গে কেউ আর কোনো কথাই বলতে চাইছে না, সবাই কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছে। কিন্তু কপালটা তো আমারই পুড়লো, বদনামের ভাগে তো আমি হলাম। আসলে কি আর করা, আমার বাবার এখন আর আমার দিকে মানে চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলে না। আমার মতো আমি থাকি, আমার বাবার মতো বাবা থাকে। আমি একটা রুমে আসলে অন্য পাশে, আর আমি কারোর সাথে দেখাও করি না, কথা বলি না, আমি আমার মতো আমার রুমে পড়ে থাকি। আসলে এখন আর লেখাপড়ায় তেমন একটা মনোযোগী হতে পারছি না, যে কি হতে কি হয়ে গেল। আমি সবেমাত্র ইন্টারে ভর্তি হব, আমার একটা অন্য রকমের স্বপ্ন ছিল, অন্য রকমের একটা সাধনা ছিল, সেটা তোমরা এক নিমিষেই ভেঙে দিলে, যেহেতু আমি রাজি ছিলাম না। শুধু এক কথায়, ফুপুর কথায়, আর ফুপুর যে বোনেরা, যে আমার অন্য ফুপুরা, তারা তোমাকে চেপে ধরলো, তুমি সেইটাই বিশ্বাস করলে, আর সেই সুবাদে তুমি আমাকে বিয়েও দিয়ে দিলে। কিন্তু কি হলো, আমার স্বামী তো মাত্র 2 রাত আমার বাড়িতে ছিল, মানে আমার কাছে ছিল, এর মধ্যেই এত কিছু হয়ে গেল। আর আমি তো তাদের বাড়িতেও এখনো যেতে পারিনি। কিন্তু এখন আর আমার ফুপু কিছুই জানে না এই বিষয়, আসলে সে বুঝতেই চায় না যে তার ছেলের কোনো দোষ আছে, কিন্তু অযথাই সে আমাদের সাথে যোগাযোগ করা বন্ধই করে দিয়েছে। এক পর্যায়ে সে যে আমার নিকটতম আত্মীয়, সেটা আসলে এখন আর কোনো যোগাযোগ নেই, তার মতো সে আছে, আমাদের মতো আমরা আছি। কিন্তু কি আর হলো, কপাল তো আমাদেরই পুরলো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এটা কিন্তু আমাদের বাড়ির পাশেরই ঘটনা, আমাদের বাবার বাড়ির পাশেই কিন্তু এরকমের ঘটনা আছে। তো এটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এটা কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে প্রায় 12 বছরের মতো, এটা কিন্তু আমার জীবন থেকে নেয়া না, এটা কিন্তু আসলে আমার বাপের বাড়ির কাছে, আসলে আমাদের ঘনিষ্ঠ এক ছোট বোনের। তো এখন বোনটা আসলে খুবই অসহায়, তো সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে আজকে এই পর্যন্তই, তুই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।